এবার আমি রোল কল করছি। তোমরা একটু দেখো তো আমি যাদের রোল নাম্বার বলছি তারা ছাড়া বাড়তি আর কে আছো আমাকে একটু বলবে। ঠিক আছে? আমি একটু রোল নাম্বার গুলো বলছি তোমরা একটু দেখো যে এরা সবাই আছো কিনা। ৩০৩ আছো, ৩২৫, ৩২২, ৩২১, ৩১৩, ৩১৬, ৩১৭, ৩১১, ৩১৪, ৪০১, ৪০৪, ৩২৬, ৪০৬ আর ৩১৩। স্যার ৩২৬ আছে। হ্যাঁ ৩২৬ আমি বলছি। আমি যে রোল নাম্বার গুলো বললাম এরা ছাড়া কি আর কেউ আছো? আমরা ফিন্যান্স করছিলাম। আমার মনে হয় যে আমরা কস্ট অফ ক্যাপিটাল শেষ করে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নটা স্টার্ট করেছিলাম। আর দীর্ঘমেয়াদী অর্থায়নটা স্টার্ট করেছিলাম গত ক্লাসে যারা ছিলে সজীব আর কে যেন ছিল। তারা আমাকে মনে করায় দিয়েছিলে যে আমরা আসলে ক্লাসে এই ৬ নাম্বার পর্যন্ত বোধহয় অঙ্ক দেখেছিলাম। তোমরা দেখো তো। এটা ছিল আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের এই ফার্স্ট আলোচনা। দীর্ঘমেয়াদী অর্থায়নে আমাদের বন্ড ভ্যালুয়েশন, কমন স্টক ভ্যালুয়েশন আর প্রিফার্ড স্টক ভ্যালুয়েশন ছিল। কিন্তু আমি বলেছি যে এই সাধারণ শেয়ার ভ্যালুয়েশন আর অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন এই দুইটা তোমাদের ইন্টারেস্ট সিলেবাসে নেই। তোমাদের ইন্টারেস্ট সিলেবাসে দীর্ঘমেয়াদী অর্থায়নে শুধুমাত্র বন্ড ভ্যালুয়েশনটা রয়েছে। তাই আমরা বন্ডের আলোচনা তোমাদের সঙ্গে করেছি। আর বন্ডের আলোচনার মধ্যে ছিল আমাদের বন্ডের মূল্য নির্ধারণ বা ভ্যালুয়েশন অফ বন্ড, আর একটা ছিল মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার বা ইল টু ম্যাচুরিটি বের করা। এই দুটো আলোচনার প্রেক্ষিতে আমরা কি করেছি, প্রথমে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমরা একটা টেবিলের সূত্র মধ্যে শিখেছি। যদি অসীম বা অপরিশোধিত বা পারপেচুয়াল বন্ড যদি হয়, অর্থাৎ যে সমস্ত বন্ডের কোনো ম্যাচুরিটি পিরিয়ড নেই, তাদের ভ্যালুয়েশন করার জন্য আমরা আই কে ৮ দ্বারা ভাগ করেছিলাম। আর যদি রিডিমেবল বা পরিশোধযোগ্য বা সসীম বন্ড হয়, তাহলে তার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করেছিলাম, যেখানে আই দ্বারা আমরা সুদকে বুঝি, আর দ্বারা আমরা বন্ডের প্রয়োজনীয় আয়ের হারকে বুঝি, আর এন হচ্ছে এখানে পাওয়ার হিসেবে আসবে। আমরা আরভি দ্বারা আমরা রিডিমেবল ভ্যালু অথবা এটাকে আমরা এমভিও বলতে পারি। এই আলোচনাটা আমি তোমাদের সঙ্গে করেছি। তবে সেই সাথে জিরো কুপন বন্ড নিয়ে আমি আলোচনা করেছিলাম যে যদি জিরো কুপন বন্ড হয় তাহলে তার ভ্যালুয়েশনের জন্য আমরা সূত্র ব্যবহার করব আরভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এটা টু দি পাওয়ার হিসেবে ব্যবহৃত হবে। তো এই আলোচনাটা আমি তোমাদের সঙ্গে করেছিলাম ক নাম্বারে। এবং সজীবদের আলোচনা অনুযায়ী ১ ২ ৩ ৪ ৫ ৬ পর্যন্ত আমাদের অঙ্কের আলোচনা হয়ে গেছে। যদি ৬ পর্যন্ত অঙ্কের আলোচনা হয়ে গিয়ে থাকে তাহলে চলো আজকে আমরা তাহলে ৭ নাম্বার থেকে অঙ্কের আলোচনাটা স্টার্ট করি। আর যদি সেটা করতে হয় তাহলে তোমরা সবাই সুন্দর করে খাতা নিয়ে নাও, পড়ার টেবিলে বসো। যদিও আজকে ঠান্ডা বেশি, কম্বল জড়াই বসো, টেবিলে কি করা যাবে, কিন্তু টেবিলে না বসলে তো অঙ্কগুলো হাতে হাতে করতে পারবে না। তোমরা কি টেবিলে বসেছো সবাই? সাউন্ড নাই, তার মানে টেবিলে বসেনি, কম্বলের ভিতরে। স্যার খাটে বসছি। ওই তো খাটে তো কম্বল জড়াই বসছো, কিন্তু খাতা কলম কি আছে কাছে, নাকি খালি দেখতেছো? বাবা মাকে দেখাচ্ছ আমি কলেজে ক্লাস করছি নাকি? ফাঁকিবাজি করতেছো না তো? খাতা কলম নাও। মুক্তা নিছো খাতা কলম? ই স্যার নিছি। চলো আমরা ৭ নম্বর অঙ্কটা করব। আমি ৭ নম্বর অঙ্কটা করার জন্য আমি কোশ্চেনটাকে আমি নিয়ে আসলাম আমার কাছে। পরে যদি কেউ আসে বা আসো তাহলে এসে ওই রোল নাম্বারটা একটু আমাকে বলে দিও। আমি হাজিরার খাতাটা আনি নাই তো,
যার জন্য রোল নাম্বার গুলো খালি টুকে রাখছি। আমি এই যে অঙ্কটা এখানে নিয়ে আসছি তোমাদেরকে এই অঙ্কটা হাতে হাতে করাবো বলে। আমরা কিভাবে অঙ্কটা করব তোমরা সাইডে দেখবে, আমি এখানে করব অঙ্কটা। যখনই আমরা কোনো অঙ্ক করতে যাব আগে আমরা দেখব যে আমাদের তথ্য কি দেয়া আছে। এখানে বলছে যে শরণ কোম্পানি 15 বছর মেয়াদি। তোমরা সবার আগে দেখতে পেয়েছো যে এখানে কিন্তু একটা মেয়াদের কথা ওনারা বলে দিয়েছে। বন্ড ইস্যু করেছে যার লিখিত মূল্য ছিল 2000 টাকা। আমরা যখন অঙ্কটা করব তখন আমরা সবসময় বন্ডের লিখিত মূল্যটা আগে লিখব। তাহলে চলো লিখে ফেলি। দেওয়া আছে দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য। আমরা বন্ডের লিখিত মূল্যটাকে কি বলি? আমরা বন্ডের লিখিত মূল্যটাকে বলি এফভি। আমরা বন্ডের লিখিত মূল্যটাকে বলি এফভি। আর সেই লিখিত মূল্যটা কত আছে চলো দেখি। 2000 টাকা। আমরা লিখিত মূল্যটা 2000 টাকা লিখে ফেলাম। সবসময় অঙ্ক করার সময় তথ্যগুলো দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে বসাতে হয়। দেওয়া আছে বন্ডের লিখিত মূল্য 2000 টাকা। এবার বলছে কুপন রেট বার্ষিক 12%। তাহলে বার্ষিক সুদের হার। কিন্তু একটা কথা দেখো, নিচে ওনারা বলে দিয়েছে যদি সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। অর্ধবার্ষিক সুদ হলে কিন্তু আমরা ডাটার মধ্যেই আমরা কিন্তু এই জিনিসগুলোকে আমরা লিখে ফেলি। আমরা M9 এ সূত্রের মধ্যে একটা M9 এ সকল ক্ষেত্রে সূত্রকে একই রকমের লেখার জন্য আমরা কিন্তু আমাদের তথ্যগুলোকে সব অর্ধবার্ষিক বানায় ফেলি। তার মানে আমরা এখন লিখে দিব অর্ধবার্ষিক সুদের পরিমাণ অর্ধবার্ষিক সুদের পরিমাণ। আচ্ছা বলতো আমরা অর্ধবার্ষিক সুদের পরিমাণটাকে আয় বলি না? অর্ধবার্ষিক সুদের পরিমাণটাকে আমরা বলবো আয়। আর এই আয় সমান সমান। এবার দেখো আমরা সুদের পরিমাণটা বের করছি। সুদের পরিমাণটা বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, দেখো তো আমাদের সুদের পরিমাণটা ধরতে হবে না 2000 টাকার উপরে 12%। জি স্যার। 2000 টাকার উপরে 12%। কিন্তু অর্ধবার্ষিক, তাই আমি এটাকে ভাগ করব 2 দিয়ে। কি বলো? হ্যাঁ স্যার। অর্ধবার্ষিক, তাই আমরা এটাকে ভাগ করব 2 দিয়ে। তাহলে চলো দেখি আমরা আমাদের সুদের পরিমাণটা কত হয় একটু দেখি। অর্ধবার্ষিক সুদের পরিমাণটা তাহলে কত টাকা আসে একটু বের করে ফেলি সবাই। 2000 এর 12% ভাগ 2 তাতে কত টাকা আসে? স্যার টোটাল 120। 120 টাকা। তোমরা অর্ধবার্ষিক সুদের পরিমাণ বের করাটা বুঝেছ?
এবার দেখো ওনারা বলছে হ্যাঁ যদি স্যার বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 10% হয়, আমরা প্রয়োজনীয় আয়ের হারকে আর বলি। চলো লিখে ফেলি প্রয়োজনীয় আয়ের হার আমরা লিখে ফেলি প্রয়োজনীয় আয়ের হার প্রয়োজনীয় আয়ের হার আমরা প্রয়োজনীয় আয়ের হারকে আর বলি। চলো লিখে দেই আর সমান সমান কত পার্সেন্ট? 10%। অর্ধবার্ষিক কথাটা আগে লিখতে হবে। প্রয়োজনীয় অর্ধবার্ষিক, কারণ আমাদের সুদ যদি অর্ধবার্ষিক হয় তাহলে সবকিছুই অর্ধবার্ষিক বানায় ফেলতে হবে। প্রয়োজনীয় অর্ধবার্ষিক আয়ের হার আর সমান সমান এই 10% কে আমরা ভাগ করব 2 দিয়ে। আমরা এই 10% কে ভাগ করব 2 দিয়ে, তাহলে দেখো আমাদের সুদের হারটা চলে আসবে 5%। 5% বা 0.05। আমরা আমাদের প্রয়োজনীয় অর্ধবার্ষিক আয়ের হারটা বের করে ফেললাম। কারণ যদি সুদটা অর্ধবার্ষিক হয় তাহলে আয়ের হারটাকেও অর্ধবার্ষিক ধরতে হয়। এরপর দেখো ওনারা বলছে সময়কালটা কত ছিল আমাদের? 15 বছর। আমাদের মেয়াদকালটা ছিল 15 বছর, কিন্তু আমরা এখন এটাকে বলবো কিস্তির সংখ্যা, তাই না? 15 বছরে অর্ধবার্ষিক যদি হয় তাহলে 15 বছরের প্রয়োজনীয় কিস্তির সংখ্যা হবে কতগুলো? 15 গুণ 2 30টা কিস্তি হবে না? জি স্যার। তাহলে কিস্তির সংখ্যা, আমরা কিস্তির সংখ্যাকে ছোট হাতের n বলি। তাহলে চলো আমরা কিস্তির সংখ্যাকে ছোট হাতের n বলে দেই। ছোট হাতের n সমান সমান আমাদের কিস্তির সংখ্যাটা হবে হলো, যেহেতু এটা 15 বছর আর এই 15 বছরে টোটাল কিস্তি হবে হচ্ছে তোমার 2টা করে, অর্ধবার্ষিক হলে কিন্তু কিস্তি হবে 2টা করে, সমান সমান 30টা। তার মানে আমাদের কিস্তির সংখ্যাটা হয়ে যাবে 30। ওনারা আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বের করা। তাহলে আমাদেরকে বন্ডের বর্তমান মূল্য যেটাকে আমরা B0 বলি, এটাই আমাদেরকে বের করতে হবে। বন্ডের বর্তমান মূল্যকে আমরা B0 বলি, এটাই আমাদেরকে এখন বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের ডাটাগুলোকে আমাদের খাতায় আমি তুলে নিলাম। কিন্তু এখন আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। তোমরা দেখো তো এখানে ম্যাচুরিটি পিরিয়ড কিন্তু দেওয়া ছিল 15 বছর। তার মানে এটা কিন্তু পরিশোধযোগ্য বন্ড। আচ্ছা, পরিশোধযোগ্য বন্ডের ক্ষেত্রে তো আমাদের আরেকটা ডাটা লাগে, সেটা হচ্ছে আরভি লাগে না? জি পরিশোধ স্যার। আমাদের কিন্তু একটা পরিশোধ মূল্য লাগে। পরিশোধ মূল্য আরভি সমান সমান
যদি আলাদাভাবে প্রশ্নের মধ্যে পরিশোধ মূল্য না দিয়ে দেয়, তাহলে সবসময় পরিশোধ মূল্যকে লিখিত মূল্যের সমপরিমাণ টাকাটাকে পরিশোধ মূল্য ধরতে হয়। এই জিনিসটা তোমরা জানো। তাহলে আমাদের আরভিটা কি 2000 টাকা হবে না? Yes, sir. তাহলে আমাদের আরভিটা হবে 2000 টাকা। আর এবার আমরা আমাদের সূত্রটা ব্যবহার করব। তোমরা দেখো আমাদের সূত্রটা আমরা এবার কিভাবে ব্যবহার করছি। আমরা জানি বন্ডের বর্তমান মূল্য এবার আমরা ওই সূত্রটাকে এখান থেকে কপি করে নিয়ে আসবো। বলো, যেহেতু আরভি দেওয়া আছে তাহলে কি আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব না? Yes, sir. আমরা এখন এই সূত্রটা এখানে ব্যবহার করব। আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম। বসায় দাও। বন্ডের বর্তমান মূল্য বিও সমান I into 1 divided by R minus 1 divided by R into 1 plus R to the power n, এটা to the power, plus RB divided by 1 plus R to the power n। চলো এখন আমরা এখানে আস্তে আস্তে আমাদের মানগুলো একটা একটা করে বসাই। যেটা দেওয়া আছে সেটা দেখে দেখে আমাদের মানগুলোকে আমরা আস্তে আস্তে বসাই। তোমরা দেখো আমাদের এখানে আয়ের মানটা আমরা জানি, আমি এটা ইংলিশে করছি। আয়ের মানটা এখানে জানি আমরা, আয়ের মানটা দেওয়া ছিল, সুদের পরিমাণটা 120 টাকা। 120, এটা হচ্ছে আয়ের মান। 1 divided by R, দেখো R এর মানটা 0.05, 0.05, এই R এর মানটা হচ্ছে 0.05, এই R এর মানটা হচ্ছে 0.05, আর আমাদের n এর মানটা হচ্ছে, আমরা পেয়েছিলাম n এর মানটা কত? 30। 30। আমাদের আরভির মানটা ছিল 2000। আমাদের আরভির মানটা হচ্ছে 2000। লিখে দাও 2000। 1 প্লাস আর এর মানটা হচ্ছে 0.05, 0.05, আর এই n এর মানটা হচ্ছে 30। তোমরা কিন্তু এই ক্যালকুলেশন করা শিখেছো। এর আগেও কিন্তু আমরা যে চ্যাপ্টার করেছি সেখানে আমরা এই ধরনের ক্যালকুলেশন করেছি। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি কিভাবে করবে। 120, আচ্ছা 120, এবার প্রথমে 1 কে 0.05 দিয়ে ভাগ করো। 1 কে 0.05 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 1 কে 0.05 দিয়ে ভাগ। স্যার 20। তাহলে 1 কে 0.05 দিয়ে ভাগ করলে এটা হবে 20, মাইনাস, এইবার উপরে 1টা থাকুক, নিচের পুরাটার মান একবারে ক্যালকুলেটরে বের করো। 0.05 into 1.05 to the power 30, 0.05 into 1.05 to the power 30, 0.05 into 1.05 to the power 30, একবারে বের করে দেখো কত হয় নিচের অংশটুকু। স্যার 0.2160। 2160। আর এখানে 2000 কে 1.05 টু দি পাওয়ার 30 একবারে ভাগ করো। 2000 কে
0.05 টু দি পাওয়ার 30 একবারে করো 2000 ভাগ 1.05 টু দি পাওয়ার 30। স্যার 462.7594। তাহলে 63 লেখা যায়। হ্যাঁ স্যার। তাহলে 2000 ভাগ 1.05 টু দি পাওয়ার 30 হয় 463 টাকা। বাকিরা কেউ করেছো? মুক্তা তোমরা অন্যরা করেছো? ঠিক আছে তো 463 করে দেখো, ভুল গেলে বলবা। আচ্ছা এবার পরের লাইন দেখো, এখানে ওহো এটা তো 120, এটা 120, এটা 120। আচ্ছা এবার দেখো এখানে 1 কে 0.2160 এটা দিয়ে ভাগ করলে কত হয়? 1 কে 0.2160 দিয়ে ভাগ করো। স্যার 4.6296। 4.6296। ব্যাস, হ্যাঁ এবার স্যার। পরের লাইনে এবার আসো 120, আর এখানে এই দুটোকে বিয়োগ করলে কত হয়? 120 ইন্টু এবার এই দুটোকে বিয়োগ করলে কত হয়? 20 থেকে 4.6294। স্যার 15.3704। 3704। হ্যাঁ স্যার। এই দুটা গুণ করে এবার 463টা যোগ করবা। এই দুটো গুণ করে 463 যোগ করবা, দশমিক বাদ দিয়ে লিখবা অ্যান্সার। স্যার 2307.448। 2307। আমরা দশমিকটা হ্যাঁ। বাদ দিলাম। আচ্ছা এত প্রায়। আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই যে 7 নম্বর অঙ্কটা এই যে সমাধান করলাম, তোমরা দেখেছো কিভাবে আমরা সমাধানটা করেছি? জি স্যার। তোমরা দেখো 8 নম্বর অঙ্কটা দিকে। আমরা 8 নম্বর অঙ্কটা এখন একটু সলভ করব। দেখো এখানে বলছে ইভা কোম্পানি প্রতিটি 1000 টাকা মূল্যের 10 বছর মেয়াদি জিরো কুপন বন্ড ইস্যু করলো। অঙ্কটা কিন্তু জিরো কুপন বন্ডের। আর আমি যখন তোমাদেরকে টেবিলটা লিখে দিয়েছি তখন কিন্তু সেই টেবিলের মধ্যে জিরো কুপন বন্ডের সূত্র ছিল, তাই না? জিরো কুপন বন্ডের কিন্তু সূত্র ছিল, প্রয়োজনীয় আয়ের হার 12% হ্যাঁ যদি স্যার। হয় তাহলে জিরো কুপন বন্ডের মূল্য কত হবে? তো এই অঙ্কটা যদি তোমরা এখন করতে চাও তাহলে চলো আমরা এখানে দেখি, দেওয়া আছে। আবার খাতা নিয়ে নাও, সবাই খাতা নিয়ে নাও।
আমি এই বক্সটার মধ্যে সলিউশনটা এখন করছি যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি যে কোন জিনিসটা কোথায় লিখবো আমরা এখন। দেওয়া আছে, দেখো তো আমাদের এই ১,০০০ টাকাটা কি লিখিত মূল্য না? হ্যাঁ স্যার। তাহলে বন্ডের লিখিত মূল্য এফভি সমান সমান এখানে আমরা ১,০০০ টাকা লিখে দিব। এরপর দেখো বলছে ১০ বছর মেয়াদি। এখানে মেয়াদ সংখ্যা বলে দিয়েছে ১০ বছর, জিরো কুপন বন্ড। যেহেতু জিরো কুপন বন্ড তাহলে এখানে কোনো সুদের পরিমাণ হবে না। জিরো কুপন বন্ড হলে কোনো সুদ হবে না। কি বলছি বুঝেছ? হ্যাঁ স্যার, মেয়াদ এন সমান 10 বছর। আর আমাদের কিস্তির সংখ্যা বা মেয়াদ সংখ্যা, আমাদের এখানে প্রয়োজনীয় আয়ের হার, এখানে আর অর্ধবার্ষিক আয়ের হার হবে না। হ্যাঁ স্যার, শুধু প্রয়োজনীয় আয়ের হার আমাদের প্রয়োজনীয় আয়ের হার আর সমান সমান কত পার্সেন্ট দেওয়া ছিল? 12%। দেখো আমাদের প্রয়োজনীয় আয়ের হার 12% বা 0.12। আর আমাদের বছর সংখ্যা n সমান সমান 10 বছর। আমাদের কিন্তু সরাসরি 10 বছর ওনারা দিয়ে দিয়েছে, দেখছো? হ্যাঁ স্যার। আর যেহেতু মেয়াদকাল দেওয়া হচ্ছে 10 বছর, তাহলে আমাদের পরিশোধ মূল্য একটা অবশ্যই থাকবে। আলাদাভাবে পরিশোধ মূল্য না বললে ওটা লিখিত মূল্যের সমানই হবে আরভি ১,০০০ টাকা। ওনারা এখন বন্ডের ভ্যালু বের করতে বলছে। আর তোমরা বলো তো বন্ডের ভ্যালু বের করতে বলে যেহেতু আয়ের মান 0 বা আয় নাই, তাহলে আমরা শুধুমাত্র এই সূত্রটুকু লিখবো না? এই যে এই সূত্রটুকু, শুধু একটুকুই লিখবো না? যে আরভি বিও সমান সমান আরভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n, শুধু এই সূত্রটুকু লিখবো কিনা? তাই না? তোমরা দেখো আমরা কিন্তু যখন জিরো কুপন বন্ডের সূত্রটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম, তখন কিন্তু আমি জিরো কুপন বন্ডের সূত্রটা ওই যে দেখো, জিরো কুপন বন্ডের বিও সমান সমান আরভি ডিভাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। খেয়াল করেছো সবাই? আমরা এই সূত্রটাই ব্যবহার করেছিলাম। তো চলো ওই সূত্রটা এখানে লিখে দেই। বিও সমান সমান আরভি ডিভাইড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখানে আমাদের আরভির মানটা কত ছিল? ১,০০০ টাকা। আর আমাদের আয়ের হারটা কত ছিল? 12%, তাহলে 0.12। আর n এর মানটা কত ছিল? n এর মানটা ছিল হচ্ছে তোমার 10 বছর। তাহলে এবার দেখো তো ক্যালকুলেশন করলে কত হয়? এটা তো ডাইরেক্ট বের করা যাবে এখন। ১,০০০ ভাগ 1.12 টু দি পাওয়ার 10 একবারে বের করো। ১,০০০ ভাগ 1.12 টু দি পাওয়ার 10। স্যার 3.1058। না না না, স্যার একদম ডাইরেক্ট বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ১,০০০ ভাগ 1.12 টু দি পাওয়ার 10। তাহলে স্যার 321.9782। তাহলে ৩২২ টাকা নাকি? হ্যাঁ। আমরা অঙ্কটা করে ফেললাম। তোমরা কি এই অঙ্কটা বুঝতে পেরেছো যেটা এখন করলাম?
জি স্যার। আমরা ৮ নম্বর অঙ্কটা করলাম এবং তোমরা একটা স্ক্রিনশট নাও। ৯, ১০ কতগুলা দিব বলো? মুক্তা ৩২৬ মুক্তা কয়টা দিব বলো? মুক্তা নাই? ওমা! মাত্র এই কয়জন? তাহলে ঠিক আছে। আমি করলাম কত নাম্বার পর্যন্ত? ৭ আর ৮। হ্যাঁ স্যার। তোমরা ৯, ১০, ১১, ১২ স্ক্রিনশট নাও। ৯, ১০, ১১, ১২ ৯, ১০, ১১, ১২ স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিও। স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। তোমরা এই সূত্রেরও একটা স্ক্রিনশট নাও। এই যে এই সূত্রগুলোর একটা স্ক্রিনশট নাও। অঙ্কগুলো করার সময় তোমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। তাই এটার একটা সূত্র, এটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিও। নিয়েছো? জি স্যার। তাহলে আজকে এ পর্যন্তই থাক। তোমরা ওই ৪ টা অঙ্ক ট্রাই করো নিজেরা করতে পারো কিনা এই সূত্রগুলো ব্যবহার করে যেভাবে আমি করলাম। যদি না পারো আমি আবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।